স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আশা করি সবাই ভালো আছো। ওয়াইস পয়েন্টের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ কিশলয়ের জন্ম মৃত্যু এই গল্পটি নিয়ে। গত ক্লাসে কিন্তু তোমাদের পৃষ্ঠা নম্বর 67 এবং গোলাম মুর্শিদের জীবন কাহিনী নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল। আজকে কিশলয়ের জন্ম মৃত্যু বিস্তারিতভাবে প্রতিটা লাইন ধরে ধরে আমরা কথা বলবো। তাহলে চলো শুরু করা যাক। কিশলয়ের জন্ম মৃত্যু লিখেছে গোলাম মুর্শিদ। কিশলয়ের জন্ম মৃত্যু এই গল্পটির সরাসরি গোলাম মুর্শিদ আসলে লিখেছেন, এটা বললে একটু ভুল হবে। এই রচনাটি মূলত আমেরিকান লেখক লিউ বুজ কাগলিয়ার তিনি লিখেছিলেন। তার লেখার ছায়া অবলম্বন করে, মানে তার লেখাতে একটা ধারণা বা ছায়া নিয়ে এই কল্প কাহিনীতে লেখা হয়েছে কিশলয়ের জন্ম মৃত্যু। এটি কিন্তু একটা কল্পনা নির্ভর লেখা। এখানে আমরা আসলে দেখতে পাবো যে একটা গাছের পাতা, সে কথা বলছে, তার বন্ধু রয়েছে, সে জীবন মৃত্যু নিয়ে ভাবছে। তো এইটা কিন্তু আসলে বাস্তবিক না, বাস্তব জীবনে এটা দেখি না, কিন্তু এখানে খুব সুন্দর একটা মেসেজ আমরা পাবো, পরবর্তীতে খুব সুন্দর একটা বার্তা আমরা পাবো। তো এই জন্য একটা গাছের পাতা যেহেতু কথা বলতে পারে না, বন্ধু করতে পারে না, যেটা বাস্তবিক না বলেই কিন্তু এটা একটা কল্পনা নির্ভর লেখা। আচ্ছা, কিন্তু গল্পটা কিন্তু দারুণ সুন্দর। চলো আমরা পড়লেই তোমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, কিশলয়ের জন্ম মৃত্যু। কখন যে বসন্ত চলে গেছে টেরই পাইনি। গরমের সুন্দর হাওয়া গা জুড়িয়ে দিচ্ছে। আমার জন্ম মাটি থেকে অনেকটা উঁচুতে, পাহাড়ের গায়ে, তাই ভারী ভালো লাগছে এই উষ্ণ হাওয়ায়। আমার নাম কিশলয়। আচ্ছা, কিশলয় শব্দের মানে কি? কিশলয় মানে কিন্তু নতুন পাতা, ঠিক আছে? গাছে যখন নতুন পাতা হয়, ছোট্ট যে পাতাটা থাকে সেটাকে বলা হয় কিশলয়। আচ্ছা, আমি এখনো কিশোর। আমি কে কিশোর? কিশলয় এখন কিশোর। আচ্ছা, গাছের একটা পাতা যার নাম কিশলয়, তার জন্ম মাটি থেকে অনেক উঁচুতে, পাহাড়ের গা ঘেঁষে। প্রথমে আমি চোখ মেলে তাকিয়েছিলাম বসন্তের এক ভোরবেলায়। অবাক বিস্ময়ে চেয়ে দেখেছিলাম চারিদিকটা। আচ্ছা, তাহলে কিশলয়ের জন্ম হয়েছিল কি বসন্ত। আমরা জানি শীত শেষে যখন বসন্ত আসে তখনই কিন্তু গাছে গাছে নতুন পাতা গজায়। তা এই জন্যই কিন্তু এখানে কিশলয়ের জন্মটা দেখানো হয়েছে বসন্তকালে। অবাক বিস্ময়ে চেয়ে দেখেছিলাম চারিদিকটা। আমার বাসা একটা বড় গাছের মগডালে। আমার চারিদিকে আমার মতোই শত শত পাতা। তোমরাও বোধহয় পাতাগুলোকে ভাবো একই চেহারার, কিন্তু একটু খেয়াল করে দেখো, হুবহু একই চেহারা দুটি পাতা পাবে না তুমি। আমার ধারেই থাকে আলো। আলো একটা পাতার নাম। আলোর মতোই তার স্বভাবটা, হালকা খিলখিল করে হাসে। আর ডান পাশে বেনু। পর্ণা থাকে আরেকটু সামনে, উপরের দিকে। আচ্ছা, তাহলে এই যে কিশলয় পাতার আশেপাশে কে আছে? আলো নামে একটা পাতা আছে, বেনু নামে একটা পাতা আছে, পর্ণা নামে একটা পাতা রয়েছে। এরা কি? এরা সবাই কিশলয়ের বন্ধু। আচ্ছা, ছেলেবেলা থেকে আমরা সবাই বাতাসের সঙ্গে গাইতে শিখেছি, নাচতে শিখেছি, রোজ রোদে স্নান করি। স্নান শব্দটা মানে কি? মানে গোসল করা, ঠিক আছে? কি যে ভালো লাগে। তারপর বিকেলবেলা যখন আলো কমে আসে, আমার মন খারাপ করে তখন। আলো আলো বেনু, পর্ণা ওদেরও করে বোধ হয়। মাঝে মধ্যে বৃষ্টি নামে, তার ধারায় স্নান করতে আমার খুব ভালো লাগে। ধারায় মানে তার বৃষ্টির ধারাতে স্নান করতে কিশলয়ের খুব ভালো লাগে। সমস্ত শরীরটা ধুয়ে যায়। সেই বৃষ্টিও কি একরকম। কখনো ঝিরঝির করে ঝরতে থাকে, কখনো অঝোর ধারায় যেন রাগ করে ঝরতে থাকে। সমস্ত আকাশ কাঁপিয়ে সে গর্জন করতে থাকে। তার রাগী চোখের দৃষ্টি দিয়ে সমস্ত আকাশটাকে আলোতে ঝলসে দেয়। মানে এখানে আসলে কি বিদ্যুৎ চমকানোর কথা বলানো হচ্ছে, তাই না? আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু একটু পরে যখন তার মেজাজ ভালো হয় তখন রোদ হেসে ওঠে। আচ্ছা, আমরা একটা পাতার দৃষ্টি থেকে আসলে পরিবেশ প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি কিন্তু। আচ্ছা, এরপরে দেখো, আলোর কথা বলছি, বেনুর কথা বলেছি, পর্ণার কথাও, কিন্তু এখনো শুনিনি আমার সবচেয়ে ভালো বন্ধুর কথা। তার নাম ঋষি। সে অনেক কিছু জানে। আচ্ছা, ঋষি একদিন বলেছিল আমাকে, আমরা নাকি সবাই একটা গাছের অংশ। গাছটা আছে একটা ছোট গায়ের এক পাশে, একটা বাগানে। তাহলে আমরা জানতে পারলাম কিশলয় যে পাতাটা আসলে একটা বড় গাছের অংশ। সেই গাছটা কোথায় অবস্থিত? একটা বাগানে অবস্থিত। গায়ের লোকেরা একে বলে পার্ক। আচ্ছা, আরো সুন্দরভাবে বলতে গেলে একটা পার্কে অবস্থিত। সবুজ ঘাস বিছানো একটি মাঠ আছে সেই বাগানে। চারিদিকে অনেক গাছ, নানা ধরনের গাছ। কোনটাতে পাতা বড়, কোনটাতে ছোট, কারো পাতা বেশ গোল, কারোটা লম্বাটে।
যে গাছে আমার জন্ম তার পাশেই আছে একটা দেবদারু গাছ, তাহলে কিশলয়ের জন্মর যে গাছটা তার পাশে কোন গাছ রয়েছে? তার পাশে রয়েছে দেবদারু গাছ। লম্বা লম্বা কোকড়ানো পাতা, কিন্তু দূরে আছে একটা মজার গাছ, তার পাতাগুলো খুব সরু আঁশের মতো, যখন তার গায়ে হাওয়া লাগে তখন সরু সরু করে সে গান করে। অন্য গাছের পাতারা চুপ করে শুনে, মাঝে মধ্যে তার ঝরঝর মরমর করে তালি দেয়। পাতার মধ্যে অনেক গাছে ফল ধরে, আবার অনেক গাছে ফল ধরে না। যে গাছে আমার জন্ম সেই গাছে কোনো ফল ধরে না। আস্তে আস্তে আমরা এই কিশলয় যে গাছে আছে সেই গাছের বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে আমরা কিন্তু পাচ্ছি। ঠিক আছে, এরপরে দেখো, একদিন ঋষি বলেছিল, কি বলেছিল? গাছগুলো মাটির উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু মাটির তলায় আছে তাদের শেকড়, লম্বা মোটা খুব শক্ত শেকড়। মাটি আঁকড়ে ধরেই গাছগুলো দাঁড়িয়ে থাকে। রোজ গাছের ডালে বসে নানা রকমের পাখি, গাছের ডালেই তারা বাসা বাঁধে, রাতের বেলা ঘুমিয়ে থাকে, কিন্তু রাত পোয়ানোর আগেই তাদের ঘুম ভেঙে যায়। আমি যে একটা পাতা, এটা ভাবতে খুব ভালো লাগে আমার, ভালো লাগে আশেপাশের বন্ধুদের, আর আমি সত্যি ভালোবাসি যে গাছে আমার জন্ম তাকে। সে তো আমার মা, তার রস খেয়েই নাকি আমরা বেঁচে আছি, মায়ের দুধের মতো। আমি যে ঘুড়ির মতো আকাশে ভেসে থাকি, হাওয়ার সঙ্গে তালে তালে নাচি, সে কথা ভাবতেই আমার শরীরটা কেমন শিউরে ওঠে। এখানে আসলে পাতার একটা পাতা যদি কথা বলতো তাহলে হয়তো কি বিষয়গুলো বলতো সেটাই মনে হয় আমরা এখানে এই কথাগুলো পড়ে বুঝতে পারছি। এবার গরমের সময় অনেকেই বেড়াতে এসেছে এই বাগানে, ছেলেমেয়েরা, বুড়ো বুড়িরা, নানা বয়সের অনেক লোক। অনেকে এসে বসেছে আমাদের ছায়ায়, ছায়া দিতে আমার ভারী ভালো লাগে। একদিন পর্ণাকে জিজ্ঞেস করেছিলাম, সে বলেছিল ছায়া দিতে তারও নাকি খুব ভালো লাগে। ঋষি তো সব জানে। একদিন সে আমাকে বলেছিল ছায়া দেওয়া নাকি আমাদের জীবনের একটা লক্ষ্য। লক্ষ্য? আমি অবাক হয়ে শুনেছিলাম। তারপর ঋষিকে জিজ্ঞেস করলাম, লক্ষ্য কি? ঋষি বলল, লক্ষ্য হলো বেঁচে থাকার একটা উদ্দেশ্য। তারপর বুঝিয়ে বলল, আমরা যে জন্মেছি, আমরা যে বেঁচে আছি, এর কারণ কি? বেঁচে থেকে যদি অন্যদের জীবনটাকে একটু সুখ দিতে পারি, অন্যের মুখে হাসি ফোটাতে পারি, তাহলে বাঁচার মানে হয়, তাই না? দেখো, এই কথাগুলো কিন্তু একটা গাছের পাতা বললেও আমাদের বাস্তব জীবনেও কিন্তু তাই। আমরা যে যে যে- এই যে এখান থেকে যদি বলে যে আমরা যে জন্মেছি, বেঁচে আছি, তার কারণটা কি? আমরা অন্যদের জীবনে যদি একটু হাসি ফোটাতে পারি, তাদেরকে যদি একটু সুখ দিতে পারি, তাহলে কিন্তু বাঁচার আসল উদ্দেশ্যটা কি আহ হাসিল হয়। তাহলে এখানে দেখো কথাটা, এখান থেকে কিন্তু সুন্দর একটা বার্তা আমরা পেয়েছি এই কথাগুলো থেকে। যেমন ধরো, গরমে বেশ কাতর হয়ে বুড়ো বুড়িরা বাড়ি থেকে বাগানে আসে হাওয়া খেতে, শরীরটা জুড়াতে, একটু বিশ্রাম করতে। তখন আমরা ছায়া দিলে তাদের ভালো লাগে, নয়তো তারা কোথায় বসবে বলো? বাচ্চারা খেলতে আসে এই পার্কে, তারা কি গরমে রোদের মধ্যে খেলবে? আমাদের ছায়ায় খেলে, তাই না? রোজ বাড়িতে খায় সবাই, একদিন একটু ফুর্তি করার জন্য খাবার দাবার নিয়ে বাগানে আসে বনভোজন করতে। আসে ছেলে মেয়ে নিয়ে। চেয়ে দেখো, কেউ এসে মাঠের মধ্যিখানে বসে না, বসে মাঠের ধারে গাছের তলায়, কারণ সেখানে একটু ঠান্ডা। এভাবে সবার কাজে লাগতে পারলে জীবনের একটা মানে হয়, তাই না? একসঙ্গে অনেক কথা বলে ঋষি চুপ করলো। তাহলে দেখো, এই যে গাছের উদ্দেশ্যগুলো কি আমরাও জানি, কিন্তু গাছের এগুলোই কিন্তু গাছের জীবনের একটা উদ্দেশ্য। কত সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলা হয়েছে। যারা বেড়াতে আসে তাদের সবাইকে আমি ভালোবাসি, কিন্তু সবচেয়ে ভালোবাসি বুড়ো বুড়িদের আর বাচ্চাদের। বুড়ো বুড়িরা ঠান্ডা ছায়ায় কেমন চুপচাপ বসে থাকে, বেশি নড়াচড়া করে না, কথা বলে আস্তে আস্তে, যেন ফিস ফিস করে। ছোট ছেলে মেয়েদেরকেও আমি পছন্দ করি, কিন্তু তারা একটু দুরন্ত হয়। কেউ কেউ আমার মা গাছকে আঘাত করে, কেউ কেউ গাছের বাকলে নিজেদের নাম লেখে, কেউ আবার আমাদেরই ছিঁড়ে নেয়। আমার সাথীদের ছিঁড়তে দেখে আমার কষ্ট হয়, বেচারাদের জন্য কান্না পায়, কিন্তু তবু ছোটদের হইচই করে খেলতে দেখে আমার ভালো লাগে। সেদিন দুটো ছেলে মেয়ে এসেছিল তাদের বাবা মায়ের সঙ্গে, কি মিষ্টি চেহারা তাদের। এভাবে দেখতে দেখতে গরমের সময়টা আবার চলে গেল। তাহলে একটা গাছের পাতা তার দৃষ্টিতে আসলে আশেপাশে প্রকৃতি এবং মানুষজন আসলে ভাবনা বা তাদের চিন্তাগুলো কিন্তু এই লেখায় আসলে প্রকাশ পাচ্ছে। তারপরে দেখো, তারপর এলো হেমন্ত। দেখো, ঋতুর কিন্তু ধারাবাহিকভাবে পালা বদল হচ্ছে। বসন্তর পরে কি গ্রীষ্মকাল আসলো, গ্রীষ্ম চলে গেল, এরপর আসলো কি হেমন্ত। কার্তিকের রাতে কেমন শীত শীত করতে শুরু করলো। অগ্রহণের শুরুতে এক রাতে সত্যি খুব ঠান্ডা লাগলো। রাতের বেলায় শীতে ঠকঠক করে কাঁপছিলাম, মনে হচ্ছিল শরীরটা কে যেন ভিজিয়ে দিচ্ছে। পরের দিন ভোরের আলোতে দেখলাম আমার গায়ে কি যেন সাদা সাদা লেগে আছে। অন্যদের দিকে চেয়ে দেখলাম তাদের গায়েও সাদা সাদা। মানে এখানে আসলে যে হিম বা বরফ, সেটার কথা বোঝানো হচ্ছে। ঋষিকে জিজ্ঞেস করলাম,
এটা কি ভাই? সে বলল, রাতের বেলা হিম পড়েছিল। হিম? হিম কি? আমি আবার জিজ্ঞেস করলাম। সে বুঝিয়ে বলল, বেশি ঠান্ডা পড়লে বাতাসে যে বাষ্প থাকে তাই জমে গিয়ে হিম পড়ে। তাহলে কি হলো? বেশি ঠান্ডা পড়ে বাষ্প জমে হিম হয়। বুঝলি কিশোরায়, হিম থেকে বোঝা যাচ্ছে শীতকাল এসে গেছে। দেখবি কিরকম শীত পড়ে, আর চারদিকে ঢেকে যাবে সাদা বরফে। মনে হবে যেন কি কে সাদা চাদর দিয়ে ঢেকে দিয়েছে। ঋষি বলল, সব জানতার মতো। কার মতো সব জানতা? মানে হচ্ছে যে সব জানে। সব জানে যে, এটা হচ্ছে সব জানে, জানতা। আচ্ছা, আমি আবার আরেকবার একটু তোমাদের মনে করে দিই। শুরুতেই কিন্তু বলেছিলাম যে এই কিশোরের জন্ম মৃত্যু এই রচনাটি কিন্তু একজন আমেরিকান লেখকের ছায়াপাতে লেখা হয়েছে। তা আমেরিকায় কিন্তু শীতকালে কি বরফ পড়ে, সেই জন্য আমাদের দেশে বরফ না পড়লেও যেহেতু আমেরিকায় বরফ পড়ে, সেই জন্য কিন্তু আমাদের এই কিশোরের জন্ম মৃত্যু রচনাটিতে বরফের কথা উল্লেখ রয়েছে। এছাড়া কিন্তু আমাদের দেশে যখন ঠান্ডা পড়ে তখন হিম, এই বিষয়টাও কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি। আচ্ছা, এরপরে দেখো, হিম পড়ার পর কদিন কেটে গেছে। একদিন বিকেলে এদিক ওদিক চেয়ে দেখলাম, কেমন যেন মনে হলো সমস্ত বাগানটার রং বদলে যাচ্ছে। হয়তো আগে থেকে রং বদল শুরু হয়েছে, কিন্তু আমার চোখে পড়েনি। অল্পদিন আগেও চারদিকটা কেমন সবুজ ছেয়ে ছিল। মনে হতো যেন সবুজের বান ডেকেছে বাগানে, মাঠে, গাছগুলোর ওধারে, দিঘিতে। এমনকি আকাশের কানায় কানায় সেই সবুজ যেন কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। তার বদলে এই কি রঙের খেলা শুরু হলো পাতায় পাতায়। আসলে শীতের পর যে বিবর্ণ, গাছের পাতাগুলো যে বিবর্ণ রং ধারণ করে, সেই বিষয়টাই কিন্তু এখানে আসলে বোঝানো হচ্ছে। মনে হলো সমস্ত পার্কে রঙের আগুন লেগেছে। আমার বন্ধু আলোর দিকে চেয়ে দেখলাম, তাকে চেনা যাচ্ছে না। সবুজের বদলে তার রং হয়েছে গাঢ় হলুদ। বেনুর রং হয়েছে আরো বাহারে, উজ্জ্বল কমলা রং। যখন গাছের পাতাগুলো ঝরে পড়তে থাকে তখন কিন্তু সবুজের রং পাল্টে কি লাল কমলা হয়ে আসতে থাকে, তাই না? হলদেটে রং হয়ে আসে। আসলে এখানে সেইটাই বোঝানো হচ্ছে যে গাছের পাতাগুলো আসলে সময় ফুরিয়ে আসার বিষয়টা এখানে বোঝানো হচ্ছে। পর্ণার গায়ে যেন আবির মেখে লালের আগুন লাগিয়ে দিয়েছে। কখন যে আমিও হলুদ আর কমলা মিশানো একটা অদ্ভুত রং নিয়ে উঠেছি, খেয়ালই করিনি। ভাবলাম কোনো এক অজানা জাদুতে সবারই রং পাল্টে গেছে। ঋষির রংটা দেখতে হয়। দেখলাম তার গায়ে লেগেছে বেগুনির ছাপ। আশ্চর্য, মনে হলো আমরা সবাই মিলে আকাশের রংধনুর রঙে স্নান করে উঠেছি। আমরা তো সবাই একই মায়ের সন্তান, তাহলে এমন বিচিত্র রং হলো কেন আমাদের? ঋষিকে জিজ্ঞেস করলাম। সে বিজ্ঞের মতো উত্তর দিল, হ্যাঁ, আমরা একই গাছের পাতা, কিন্তু আমরা সবাই আলাদা, আমাদের জীবনের অভিজ্ঞতাও আলাদা। সূর্যের আলো আমাদের উপর পড়ছে এককভাবে, ছায়া পড়ছে এক এক রকম। তাহলে বলো আমাদের রং এক এক রকম হবে না কেন? ঋষি আবার বলো, জানো এই রঙের মৌসুমটা কি বলে? মৌসুম মানে হচ্ছে মৌসুম, ঠিক আছে? একে বলে হেমন্ত, ঝরে যাওয়ার কাল। ঋষির কথা শুনে কি এক অজানা ভয়ে মনটা দুলে উঠলো। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি বুঝতে না পারো আমাকে কিন্তু চাইলে পরবর্তীতে তোমরা কমেন্ট করে জানাতে পারো। কিন্তু এখানে আসলে এই গল্পটা এত সহজ সাবলীল ভাষায় লেখা, তোমরা কিন্তু নিজেরা পড়লেও খুব সহজে বুঝতে পারবে। তারপরে দেখো, আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটা সম্ভব ভেঙে বুঝিয়ে বলার। আচ্ছা, এখন শীত গিয়ে কি চলে আসছে? শীতের মৌসুমে প্রায় শেষ, হেমন্ত চলে আসছে। তাই এখন পাতা ঝরার সময় চলে আসছে। এরই মধ্যে একদিন ভারী অদ্ভুত একটা ঘটনা ঘটলো। সেই ছেলেবেলা থেকে হাওয়ার সঙ্গে নেচে নেচে বড় হয়েছি। হাওয়াকে চিরদিন দেখেছি কি প্রসন্ন, রাগ দেখিনি কখনো। তাকে দেখেছি মিতা বলে। হাওয়াকে কি বলে ডাকতো? মিতা বলে ডাকতো। আচ্ছা, সেই হাওয়াই একদিন হলো কি প্রচন্ড, সেই হাওয়াই একদিন এলো কি প্রচন্ড রাগী চেহারায়। এতদিন তার ঘাড়ে চড়ে খেলেছি, আজ মনে হলো বোটা থেকে সে আমাকে ছেড়ে নিবে, আছাড় দিয়ে ছুঁড়ে ফেলবে। সত্যি সত্যি বাতাসের তোড়ে কেউ কেউ ছিঁড়ে গেল গাছের ডাল থেকে, কেউ বা কোথাও উড়ে গেল, তার খবরও জানি না। একদিন ডাল ভেঙে গেল পাশের গাছটার। সত্যি আমরা পাতারা সবাই ভয় পেয়ে কাঁপতে থাকলাম। একদিন আমরা একে অন্যকে ফিসফিস করে জিজ্ঞেস করলাম, এটা কি হচ্ছে? সব জান্তা ঋষি উত্তর দিল, বলল, তোমরা জানো না, কিন্তু হেমন্তের প্রথম দিকে এটাই হয়ে থাকে। এ হলো পাতাদের বাসা বদলের সময়, এক অবস্থা থেকে আরেক অবস্থায় চলে যাওয়ার সময়। লোকেরা একে বলে মরে যাওয়া, এক কথায় মৃত্যু। আমি সহজেই ভয় পাই। ঋষিকে জিজ্ঞেস করলাম, আমরা কি সবাই মরে যাব? হ্যাঁ, আমরা সবাই সবাই মরে যাব, সবাই মরে যায়। ছোট বড় দুর্বল সবল কেউ চিরদিন বেঁচে থাকে না, আমরা মরে যাব। আমার মলিন মুখ দেখে ঋষি একটু থেমে গেল, তারপর আবার বলল, দেখো কিশলয়, আমরা সবাই আসি একটা কাজ নিয়ে, একটা ভূমিকা পালন করতে।
দেখো কথাগুলো একটু খেয়াল করে দেখো, যে কথাগুলো হচ্ছে এগুলো কিন্তু একটা বাস্তবিক কথা। আমরা সবাই আছি একটা কাজ নিয়ে একটা ভূমিকা পালন করতে। সূর্যের আলোতে আমরা বেড়ে উঠি, চাঁদের আলো গায়ে মাখি, হাওয়ার সঙ্গে নাচি, বৃষ্টিতে স্নান করি। আমরা নাচতে শিখি, গাইতে শিখি, হাসতে শিখি, কখনো কখনো কাঁদিও। কিন্তু আমাদের কাজ শেষ হলে আমরা চলে যাই, আমরা মরে যাই। এবং এটা একটা খুবই স্বাভাবিক বিষয়, যেটা আমাদের সবাইকে মেনে নিতে হয়, এবং বাস্তবিকভাবে এটা কিন্তু মিল রয়েছে। আসো তারপর আসো পড়ে দেখি। ঋষির সব কথা আমি নীরবে মেনে নিয়েছি, কোনো প্রতিবাদ করিনি, কিন্তু আজ পারলাম না। প্রায় প্রতিবাদের সুরে সুরে গলায় জোর এনে বললাম, আমি মরবো না। তারপর থেমে আবার বললাম, ঋষি তুমি কি মরবে? ঋষির মুখের একটি পিসিও নড়লো না। পেশি মানে হচ্ছে যে মুখের যে চোয়ালগুলো, মানে হয় না আমরা কথা বলার সময় কিন্তু আমাদের আবেগের সাথে আমাদের মুখের এক্সপ্রেশন বা ভঙ্গিটা আমার কিন্তু বদলে যায়। তো এখানে কিন্তু ঋষির কোনো পরিবর্তন হলো না, সেটাই বোঝানো হচ্ছে যে একটি পেশিও নড়লো না। আবলীলায় বলল, হ্যাঁ আমি মরবো তো, আমার যখন সময় হবে তখন আমি মরে যাব। সময়? কখন সময় হবে আমি জিজ্ঞেস করলাম। ঋষি বলল, সেটা কেউই ঠিক করে জানে না। আমি ভাবলাম ঋষি নিশ্চয়ই ভুল বলছে। এই যে আমি বেঁচে আছি, ভাবছি, ভালোবাসছি, কল্পনা করছি, এই আমি কি মরতে পারি? কখনো না। কিন্তু দিন যায়, আমি লক্ষ্য করি আরো পাতা ঝরে পড়ছে, মা গাছ কাছ থেকে বিদায় নিচ্ছে। তাহলে ঋষি কি ঠিক বলেছে? তাহলে এদের কি সময় হয়ে গেছে? আমি লক্ষ্য করলাম কোনো কোনো পাতা ঝরে পড়ার আগে প্রাণপণ গাছটাকে আঁকড়ে ধরে থাকতে চায়, হাওয়াকে ফাঁকি দিতে চায়। আবার কেউ কেউ হাওয়ার চড়ে মৃত্যুর রথ এলে নিজের বাঁধনটা ছেড়ে দেয়। রথ মানে হচ্ছে বাহন, মানে মৃত্যুর বাহনে নিজেকে আর বেঁধে রাখে না, ছেড়ে দিচ্ছে নিজেকে। তারপর ঝরে পড়ে নীরবে শান্ত ভাবে। দিন থেমে থাকে না। তারই মধ্যে একদিন আমি চারদিকটা চেয়ে দেখি, দেখলাম গাছের ডালগুলো প্রায় শূন্য হয়ে গেছে। একদিন ঋষিকে বললাম, ঋষি তুমি বোধহয় ঠিক, হয়তো মরতেই হবে, কিন্তু আমার ভয় হচ্ছে। আমি জানি না নিচে গভীরে কি আছে, মনে হয় সেখানে আছে একরাশ জমাট বাঁধা অন্ধকার। শান্ত কণ্ঠে ঋষি বলল, দেখো কিশলয়, আমরা যা জানি না তাকে আমরা সবাই ভয় পাই। কথাটা কিন্তু শুনতো, আমরা কাকে ভয় পাই, কি ভয় পাই? আমরা যেটা জানি না সেটাই কিন্তু আমরা ভয় পাই। কিন্তু বসন্ত গিয়ে যখন গরমের সময় এলো, তখন তো আমরা ভয় পাইনি। গরমের সময় গিয়ে যখন হেমন্ত এলো, তখন তো ভয় পাইনি। এই পরিবর্তনই স্বাভাবিক। তা হলো, তাহলে মৃত্যু ঋতু দেখে ভয় পাবো কেন? আমাদের মা গাছ সেও কি মরে যাবে? এটা কি, এটা সে কিশোরয় জিজ্ঞেস করেছে। হ্যাঁ, একদিন সেও মরে যাবে, কিন্তু সে কথা থাক। মনে রাখো, এই গাছের থেকেও শক্তিশালী একটা জিনিস আছে, সে হলো জীবন। জীবনের কোনো শেষ নেই, আমরা সেই অন্তহীন জীবনের অংশ। এই কথাটা একটু কঠিন হলে কিন্তু পরবর্তীতে ঋষি বুঝিয়ে বলে, কি বলে দেখো, আমরা কি আবার ফিরে আসবো আগামী বসন্তে? না, আমরা বোধহয় ফিরবো না, কিন্তু জীবন থেমে যাবে না। জীবন আবার ফিরে আসবে। আমার মুখ তবুও তৃপ্তি পায় না, সান্ত্বনা পায় না। এখানে কিশোরের কথা বলছে। আবার বলি, তাহলে এই যে এলাম, এই যে বড় হলাম, হাসি কান্নায় যে এতদিন বেঁচে থাকলাম, এর মানে কি? একটু থেমে আবার ভেবে বললাম, যদি ঝরেই যাব, যদি বিদায় নিতে হবে, তাহলে এসেছিলাম কেন? কোনো আবেগ দেখালো না ঋষি, বলল, এটাই জীবন। এই যে সূর্যের আলোতে বেঁচে থাকলাম, এই যে চাঁদের আলোতে স্নেহ শীতল স্পর্শ পেলাম, এই তো জীবন। একসঙ্গে আনন্দ সময় কাটিয়েছি আমরা, ছায়া দিয়েছি, বুড়ো বুড়ি আর শিশুদের দেখেছি, সেবা করেছি, হেমন্তর রঙে খেলা দেখেছি, দেখেছি ঋতু বদলের পালা। এই কি যথেষ্ট নয়? এই তো জীবন। আসলে বাস্তবিকভাবেই কিন্তু আমাদের জীবনটাও কিন্তু এরকমই, তাই না? আমাদেরও তো এইটাই হচ্ছে জীবন। সেদিন গোধূলি আলোয় হাওয়ার রথ এলো। হাওয়ার রথ মানে হচ্ছে মৃত্যুর বাহন, বা এখানে সেরকমটাই আসলে বোঝানো হচ্ছে। ঋষি তাতে চেপে বসলো, মনে হলো পড়ে যেতে যেতেও সে শান্ত হাসিতে উদ্ভাসিত। দূরে যেতে যেতে আমায় বলল, কিশলায়, এখনকার মতো বিদায় ভাই। ডালটায় আর কেউ বাকি নেই, শুধু আমি একা। কোথায় গেল আলো, বেনু, পর্ণা? খেয়াল করিনি তো, কোথায় গেল আমার সবচেয়ে বড় বন্ধু ঋষি? আমি বেঁচে আছি কিন্তু নিঃসঙ্গ। পরের দিন মৌসুমের প্রথম বরফ পড়লো, মানে শীতের প্রথম বরফ। পেঁজা তুলার মতো সুন্দর, কোনো ভার নেই তার, কিন্তু ভারী ঠান্ডা। সেই সঙ্গে কনকনে উত্তরে হাওয়া। সূর্যের আলো দেখা গেল না প্রায় সারাদিন। দিনটা কেটে গেল দেখতে দেখতেই। মনে পড়লো আমার যতটুকু রং বাকি ছিল তাও যেন হারিয়ে গেল। ডালটা ধরে রাখার শক্তি আমার যেন লোপ পাচ্ছে। তারই মধ্যে বরফ পড়ছে নিঃশব্দে। রাতের নীরব অন্ধকারে অজানা কার যেন পায়ের শব্দ শুনতে পাচ্ছি। সেই সঙ্গে আমার উপর বরফ জমে উঠছে ধীরে ধীরে। এখানে আসলে এই পুরো প্যারাতে
কিশলয়ের যে জীবন মৃত্যু ঘনিয়ে আসছে, জীবনের শেষ ঘনিয়ে আসছে, সেটাই কিন্তু আসলে সে যে অনুভব করছে তার মতো করে সেই ব্যাপারটা বোঝানো হয়েছে। ভোরবেলাতে একটা হাওয়া এলো, সেই সঙ্গে যেন এলো আজানের আহ্বান। আমি ডালটাকে ছেড়ে দিলাম, একটু লাগলো না আমার, লাগলো না মানে ব্যথা লাগলো না। আমি যেন ভেসে চলছি নিচের দিকে খুব ধীরে। তারপর মাটিতে পড়ে প্রথমবারের মতো দেখতে পেলাম পুরো গাছটাকে, কি বিশাল, কি দৃঢ়। নিশ্চিত জানি আমি বিদায় নিলেও এই গাছ বেঁচে থাকবে বহুকাল। আমি জানি আমিও জীবনের অংশ ছিলাম। ভাবতেও আমার গর্ব হচ্ছে আমি জীবনের অংশ ছিলাম। জীবনের ধন কিছুই বিফলে যায়নি, কিছু বিফলে যাবে না। আমি পড়লাম তুলার মতো নরম এক তাল বরফের উপর। মনে হলো এই সে বরফ নিষ্প্রাণ, শীতল, শীতল নয়, তার ভিতরে প্রাণের উষ্ণতা টের পেলাম আমি। আমি বড্ড ক্লান্ত, চোখ খুলে রাখতে পারছি না, ঘুম পাচ্ছে আমার। কিশলয় সত্যিই ঘুমিয়ে পড়লো। কিশলয় জানতো না শীতের পর আবার বসন্ত আসবে, জানতো না চিরদিন বরফ থাকবে না, বরফ গলে গিয়ে জল হবে। সে জানতো না সেই জলে মিশে তার শুকনো দেহটা মা শিকড়ে গিয়ে আবার গাছে মিশে যাবে। জানতো না তার দেহটা বিফলে যাবে না, গাছটা আরো জোরালো হয়ে উঠবে, যা একদমই জানতো না কিশলয়। সে হলো গাছ আর মাটিতে মিলে এরই মধ্যে ঠিক করে ফেলেছে নতুন ফাল্গুনে আরেক রাশ পাতা আসবে গাছে। এই ছিল কিশলয়ের জন্ম মৃত্যু গল্পটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সহজেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আসলে ভাষাটা খুবই সহজ, তোমরা নিজেরা পড়লেও বুঝতে পারবে। এখানে আসলে একটা গাছের জীবন চক্রটা খুব ভালোভাবে সুন্দর করে গুছিয়ে ধারাবাহিকভাবে বোঝানো হয়েছে। এই ছিল কিশলয় জন্ম মৃত্যু। তোমাদের যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। পরবর্তীতে কিশলয় জন্ম মৃত্যু সংক্রান্ত এই পরিচ্ছেদের উপর যেসব ছক রয়েছে, প্রশ্নগুলো রয়েছে, তার সমাধান আগামী ক্লাসে তোমরা পেয়ে যাবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং অবশ্যই ভয়েস পয়েন্টকে সাবস্ক্রাইব করে ভয়েস পয়েন্টের সাথেই থাকো। পরবর্তী ছকের সমাধানগুলো তাহলে খুব সহজেই তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।